আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবার হাস্যোজ্জ্বল চেহারা দেখে এটাই মনে হচ্ছে। আর যেহেতু আমাদের একটা উৎসবের ধারপ্রান্তে এখন একটা উৎসব শুরু হয়ে যাচ্ছে, আমাদের সবার একটা খুশি মন, আনন্দিত পরিবেশ এবং সবার স্বতঃস্ফূর্ততা, এটা আমরা আসলে সবার চেহারার মধ্যেই লক্ষ্য করছি। আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই মতবিনিময় অনুষ্ঠানে। আমার সঞ্চালক ইতিমধ্যে বলেছেন যে এখন উন্মুক্ত আলোচনা। আমি এই উন্মুক্ত আলোচনাটাকে একটু আরো বেশি কিভাবে মুক্ত করা যায় এবং অধিক ইন্টারেক্টিভ কিভাবে করা যায়, এটার জন্য আমি কিছু জাস্ট দুই একটি কথা বলবো। আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন আমাদের এই কুষ্টিয়া ৪ সংসদীয় আসন। এই আসনে আমাদের ১৫২টি কেন্দ্র আছে। এই ১৫২টি কেন্দ্রের মধ্যে প্রায় ৩,২৫,০০০ কাছাকাছি, না ৪,২৫,০০০-এর কাছাকাছি ভোটার। এখানে দুটো পৌরসভা আছে, ২০টি ইউনিয়ন আছে সব মিলে। এখানে আমরা এই দুটো উপজেলাকে আজকে একটি সংসদীয় আসন ধরে আমরা মতবিনিময় সভাটি আয়োজন করেছি। এখানে উভয় উপজেলা থেকে আপনারা এসছেন। আমাদের সম্মানিত প্রার্থীরা ইতিমধ্যে যারা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষিত হয়েছেন, আপনারা এখানে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো, আমার ব্যানারে যদিও লেখা আছে যে জাতীয় নির্বাচন, গণভোট এবং আইন শৃঙ্খলা বিদ্যমান, তারপরেও আমি কয়েকদিন যাবত এই অনুষ্ঠানটি করছি, বিভিন্ন জায়গায় মতবিনিময় সভাটি করছি। দেখা যাচ্ছে সব কিছু ছাপিয়ে নির্বাচন কেন্দ্রিক আলোচনাই বেশি হয়। এটাই স্বাভাবিক, হতেই পারে এরকম। তো আমিও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নির্বাচন সংক্রান্ত আলোচনার পাশাপাশি অত্র এলাকার বিদ্যমান যে পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের যে সকল সামাজিক বিচ্যুতি আছে, যে সকল অপরাধ সংঘটিত হয়, এগুলোর বিষয়ে যদি একটু আপনারা আলোচনা করেন, মতবিনিময় করেন, তাহলে আমরা অধিক উপকৃত হব। আরেকটা বিষয়, দুঃখিত, আরেকটি বিষয় আমি একটু বলবো। আপনারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে এসছেন, পেশাজীবী সংগঠন থেকে এসছেন, আমাদের ছাত্র প্রতিনিধিরা এখানে আছে, আমাদের জুলাই শহীদদের প্রতিনিধিরা এখানে আছেন, আমাদের ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিরা এখানে আছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আলোচনাটি সংক্ষেপে করবেন এবং একেবারে পয়েন্ট ভিত্তিক, যে আমার এখানে এই সমস্যা, এবং অ্যাড্রেস করে, আমরা যারা আমাদেরকে অ্যাড্রেস করে বা আপনাদেরকে পরস্পরকে অ্যাড্রেস করে যদি বক্তব্য দেন, তাহলে বেশি সময় লাগবে। আমরা যেহেতু অনুষ্ঠানটি, এখানে আমাদের সম্মানিত প্রার্থীরা আছেন, ওনারা এই মুহূর্তে মহাব্যস্ত, যাকে বলে আপনাদের কারণে, আপনাদেরকে নিয়ে ওনাদের ব্যস্ততা আছে। সুতরাং আমরা চাইব ইন্টারিম গভর্নমেন্টের কার্যক্রম দেখেছে, তাতে আমার মনে হয় যে খুব তারা সন্তুষ্ট না, তারা একটা নির্বাচিত সরকার চায়। তাই আমাকে নির্বাচন অত্যন্ত জরুরি। কিন্তু এই নির্বাচন করার মতো যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে? আমি যদি বলতে চাই যে এক পদ্মা নদীতে যে পরিমাণ অস্ত্র আছে, আপনার পুলিশ দায়িত্ব সে অস্ত্র। আপনার পদ্মা নদীতে যে অস্ত্র আছে, এখন কিন্তু আপনাদের বিরাট একটা সুযোগ। এখন সেনাবাহিনী মাঠে, বিমান বাহিনী মাঠে, নৌবাহিনী মাঠে, আপনারা মাঠে, সকল বাহিনী মাঠে। এখন স্থলভাগ, আকাশপথ, নৌপথ, একটা যৌথ অভিযান দেন না, যে এই অস্ত্রগুলি কালেকশন করেন। না হলে আপনারা আগাম করতেছে, দিনে রাতের অন্ধকার আগাম করতেছে করে পদ্মা নদীতে নেমে যাচ্ছে আপনাদের অহরহ করতে পারে। তাহলে এই নির্বাচনে এই সংখ্যা, আমি প্রার্থী হয়ে তা করতে পারি।
আমার মনে হয় আল্লাহ পাক বাঁচায়। সুতরাং এই অস্ত্র উদ্ধার যদি না করতে পারেন এবং সন্ত্রাস যদি দমন না করতে পারেন, আমার মনে হয় আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত এবং কলঙ্কিত নির্বাচন। আমি মনে করি একজন মানবতাকর্মী হিসেবে, একজন রাজনৈতিক বিশ্লেষক। সুতরাং এই জায়গাটা এখনো সময় আছে, এটা পরিত্রাণের উপায় খুঁজে বের করে। আর আরেকটি বিষয় আমি খুব পরিতাপের সাথে বলতে চাই, গত রাত্রের আগের রাত্রে একেবারেই নিখুঁত একটি তথ্য পেলাম যে কুমারখালী থেকে একটা কার ছেড়ে যাবে রাত ৩টার সময়। গত ফ্যাসিস্ট সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, উনি গোয়ালন্দ মোড় অথবা আপনার পাটুরিয়া ঘাট থেকে উঠে ভোর রাত্রে উনি বিমানবন্দর হয়ে পালিয়ে যাবে। এত নিখুঁত তথ্য, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার, এভরিথিং আমি সব সরবরাহ করলাম। রাজধানী পুলিশ সুপার, কুষ্টিয়া র্যাব, উত্তরা র্যাব, আর্মি ক্যাম্প, সব জায়গাটা আমি ইনফরমেশন দিই, রেজাল্ট দিই। আমরা এতে আপত্তি করি যে দেখে ঘুমানো না আসলে। সুতরাং আমি মনে করি যে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে হলে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হবে। অন্যথায় আগামী নির্বাচন শান্তিপূর্ণ হয় আমি শঙ্কা প্রকাশ করছি। সে কারণে আমি এখানে যারা মাননীয় সংসদ পদপ্রার্থী আছে তাদের ভিতরেও আমার ধারণা যে তাদের ভিতরে সংখ্যা রয়েছে, তারাও নিশ্চয়ই বিষয়ে বলবে। এই বলে আমি আপনাদের সুন্দর একটা আয়োজনের জন্য সাধুবাদ জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পুলিশ সুপার মহোদয় এবং আইন শৃঙ্খলা সবার প্রতি একটি দৃষ্টি যে আমাদের দেশ যখন নির্বাচন এগিয়ে আসে তখন অনেক সমস্যা সামনে চলে আসে। তো আমরা সাধারণ নাগরিক হিসাবে এটা প্রত্যাশা করি না, কখনো কামনাও করি না। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় অনেক হত্যা, অনেক মায়ের কোল খালি হয়, এগুলোও কেউ প্রত্যাশা করে না। তো আমি একজন সামান্য নাগরিক হিসাবে আমাদেরকে নির্বাচনকে কেন্দ্র করে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে আমাদের কুষ্টিয়া কুমারখালীকে এমন নিশ্চয়তা দিয়ে যায় যে প্রত্যেকটি মানুষ যাতে নির্ভয়ে থাকে, যার ভোট সে সুন্দরভাবে যাকে ইচ্ছা তাকে প্রদান করতে পারে, কেউ যাতে বাধা সৃষ্টি না করতে পারে যে আপনি ভোট দিতে আসবেন না, আপনার ভোট অমুক জায়গায় দিতে হবে, আপনি এইটা না দিলে কেন্দ্র ত্যাগ করেন। এইরকম সমস্যা যেন আমরা না পাই, সেই জন্য আমি পুলিশ সুপার মহোদয় এবং আইন শৃঙ্খলার যারা দায়িত্বে আছে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন সুন্দর ভালো একটি নির্বাচন উপভোগ করতে পারি এবং বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের সুনাম অর্জিত হয়। আর একটি কথা যেটি সবসময় আমরা বলে থাকি, মাদক এইটা আমাদের সমাজ দেশকে একেবারে নষ্ট করে দিচ্ছে। আমাদের সামনে যে সমস্ত নেতৃবৃন্দ এবং আমাদের সমাজের যে সমস্ত মানুষ উপস্থিত আছে, সেই সাথে আইন শৃঙ্খলা পুলিশ সুপার মহোদয়কে আমাদের কুষ্টিয়া তথা কুমারখালী যেন মাদক নির্মূল হয় সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। তো সবার সুস্থ এবং শারীরিক সুস্থতা কামনা করছি এবং সুন্দর জীবনযাপন কামনা করছি এবং আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। তার মানে জনগণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি আছে এবং এই বিভ্রান্তির জন্য কতিপয় গোষ্ঠী দায়ীও আছে। সুতরাং আমাদের সবাইকে সেদিকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমার মনে হয় শুধু পুলিশ বাহিনী অথবা বাংলাদেশের ডিফেন্স বাহিনী সতর্ক হলেই হবে না, ইনারা রাষ্ট্রের একটা অর্গান মাত্র। আমরা যারা সাধারণ জনগণ আছি, বিশেষ করে নেতা নেতৃবৃন্দ আছেন, সাধারণ জনগণ আছে, এরা সবাই যদি খারাপ হয়ে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যদি ভালো হয়, আমার মনে হয় না ভালো কিছু সম্ভব। আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। প্রশ্ন থাকতে পারে, হাদি ভাইয়ের হত্যার পরে জনগণ তো সজাগ ছিল, তার বিচার আজও কেন নিশ্চিত হয়নি? তাহলে সেইখানে কি আইন শৃঙ্খলা বাহিনী দায়ী না? আমি সেক্ষেত্রে এই প্রশ্নকে অ্যাভয়েড করার সুযোগ আসলেও নেই, কারণ আমরা দেখেছি বিগত 5ই আগস্টের
একটা গোষ্ঠীকে সেফ এক্সিস্ট দিয়ে দিয়েছে আমাদেরই একটা অংশ, আমাদের রাষ্ট্রের অর্গান, যার তথ্য আমরা সোশ্যাল মিডিয়ায় অহরহ এখনো পাচ্ছি। ইভেন এমনও শোনা যায় হাদি ভাইয়ের হত্যাকারী এদেশেই আছে, তাকে সেফ এক্সিস্টের ব্যবস্থা করা হচ্ছে। এটা কেমন বিষয়, অথচ সামনে নির্বাচন। তো আমাদের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের পরিবেশ সম্পূর্ণ ঘোলা, আর এই ঘোলা পানিতে কেউ মাছ শিকারের চেষ্টা করতেছে। তাই আমি এখানে অবস্থানরত বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ আছে, তাদের কাছে অনুরোধ করব, দুষ্কৃতিকারী, অন্যায়কারী, সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। অবনতির কথা বলছি, কিন্তু আমাদের একটা প্রসঙ্গ একটু নজর দেওয়া দরকার, যে অনলাইনে যে সকল ফেক অ্যাক্টিভিস্টরা আছে, যারা বিভিন্ন ধরনের ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক, যারা ফেক অ্যাকাউন্ট করে একজন অপরজনের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো সহ যে ধরনের মানে কেওয়েটিক সিচুয়েশন সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের পক্ষ থেকে একটি বিশেষভাবে নজরদারি রাখা উচিত আইটি সেক্টরে। পাশাপাশি আমরা সবাই জানি যে যে কোনো ক্রাইম, লাইক দ্য ফাদার অফ অল ক্রাইমস ইজ আ লাই, তেমনি ভাবে মাদকের যে সমস্যাটা আমাদের এখানে বিরাজমান, আমরা খুব ফ্রুটফুল কিছু মাদকের বিরুদ্ধে অ্যাকশন, খুব ফ্রুটফুল কিছু আপনাদের কাছ থেকে আশা করি। পাশাপাশি আমাদের সামনে নির্বাচনের ক্ষেত্রে যেই ধরনের কথাগুলো উঠে আসছে বারবারই, আমাদের এখানে সহযোদ্ধা ছোট ভাইরা আছেন, জুলাই সময় আমরা উই ওয়্যার ইন দ্য সেম স্পিরিট, আমরা একই স্পিরিটে ছিলাম। আমরা কেন জানি মনে হচ্ছে একটু লাইনচ্যুত হয়ে গেছে আমাদের ওই স্পিরিট থেকে, দেখা গেল আমাদের ভাইরা যারা আছেন তারা অন্য একটু স্পিরিটের দিকে ধাবিত হচ্ছেন। আমাদের নির্বাচন একেবারে দ্বার প্রান্তে। মাননীয় পুলিশ সুপার তিনি মত বিনিময় সভার আয়োজন করেছেন যে এই নির্বাচনটা যাতে অত্যন্ত সুন্দর উৎসবমুখর পরিবেশে হতে পারে, সেই ব্যাপারে ওনারা আইন শৃঙ্খলার উপর বিশেষ করে গুরুত্ব দিয়ে আজকের এই আয়োজনটা করেছেন। আমরা বিনয়ের সাথে প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, দীর্ঘ 17 বছর পরে এই অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের নির্বাচন কমিশন যে নির্বাচন ঘোষণা করেছে, আমাদের মনে অনেক প্রত্যাশা, অনেক আশা যে এই নির্বাচনের 12 তারিখে যে নির্বাচন হবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই নীতিতে প্রত্যেকটি উৎসবমুখর পরিবেশে মা বোনা সহ সারিবদ্ধভাবে ভোট দিয়ে যে ভোট বেশি পাবেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। এই পরিবেশটা আমরা চাই। এই পরিবেশটা রক্ষা করার জন্য আপনারা যে আয়োজনটা করেছেন, আমাদের প্রথম বক্তা যিনি বলেছেন যে অস্ত্রের কিছু, আপনাদের কুমারখালী থানার সম্মানিত ওসি সাহেব তিনি কুমারখালী জরিপ জানেন যে কারা এই অস্ত্র নিয়ে কোন এলাকায় কিভাবে অবস্থান করেন, তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। ঠিক তেমনি ভাবে খোকসা, এখানে খোকসার ওসি সাহেব আছেন ডায়াসে, তিনি জানেন, তেনার সাথেও আমরা এর আগে মত বিনিময় করেছি। আমি এসপি মহোদয়ের অফিসে আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য শহীদ মেহেদী আলম রবির সাথে ওনার সাথে আমরা দেখা করেছিলাম, সেখানেও কিছুটা আলোকপাত করেছিলাম। খোকসার কারা অস্ত্র নিয়ে বেড়ায়, কারা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় অবনতি করতে পারে, এটা পুলিশ প্রশাসনের কাছে এটা জানা আছে। আমরা এই প্রার্থীর পক্ষ থেকে, আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে উৎসব পরিবেশে নির্বাচন, আইন শৃঙ্খলা বজায় রেখে সুন্দর পরিবেশে নির্বাচন হোক, তার স্বার্থে আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই যে আপনারা একটু সজাগ দৃষ্টি, কুমারখালী এবং খোকসা, যেহেতু এই কুষ্টিয়ার মধ্যে আজকে 78 কুষ্টিয়ার চাইলের আলোচনা হচ্ছে, এই নির্বাচনটি যাতে শান্তিপূর্ণ উপায়ে শেষ হতে পারে, সেই কারণে এই দুই ওসি সাহেব যদি অত্যন্ত অন্তর দিয়ে নিরপেক্ষ দৃষ্টি করে এবং এই দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনকে উৎসব করে গ্রহণযোগ্য করার জন্য ওনারা সিভিল প্রশাসনের পিয়ন সাহেব সহ এবং ওসি সাহেবরা যদি আন্তরিকভাবে পদক্ষেপ নিয়ে যেখানে যেখানে অস্ত্রের ঝঞ্ঝানি আছে সেই সব জায়গা খুবই সুপরিকল্পিতভাবে গোয়েন্দা রিপোর্ট নিয়ে যৌথ বাহিনীকে সাথে নিয়ে যদি অপারেশন করে, সেগুলো অবশ্যই আমার ধারণা যে এগুলো ধরাও সম্ভব হবে এবং তারা ভয়ে ভীত হয়ে আইন শৃঙ্খলার কোনো অবনতি করার কোনো সুযোগ পাবে না। তো সেই ক্ষেত্রে আমি এসপি মহোদয়কে অনুরোধ করব যে দুই ওসি সাহেবের সেইভাবে আপনি নির্দেশ দেন, আপনার রিজার্ভ যেসব ফোর্স আছে, আপনাদের যেসব সাহায্যকারী ফোর্স আছে, যৌথ বাহিনী আছে, সেনাবাহিনী আছে,
তাদেরকে আপনারা পরিচালিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আপনারা পদক্ষেপ নেন। ইনশাআল্লাহ আপনার পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয় আছেন যারা নির্বাচন 2009 সালের পর থেকে আমরা কেউ ভোট দেওয়ার সুযোগ পাইনি। আমরা একটা সুযোগ পেয়েছি আমাদের ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে, আমাদের সমস্ত মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে সুযোগটা পেয়েছি, আমরা তাই এই ভোটটা উৎসর্গ করব। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন, আমি এই নীতিতে বিশ্বাস করি। ফ্যাসিবাদীদের আচার আচরণ আমাদের অনুকরণ করতে হবে এমন না। আমরা মনে করি আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলি যাতে আমরা রক্ষা করতে পারেন এবং আপনাদের মাধ্যমে সেটা রক্ষিত হয়, আমরা এটাই কামনা করি। আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে ছাত্রলীগ এবং যুবলীগের কিছু মিছিলও বের করেছে। আমরা সেই ফুটেজগুলি আমাদের কাছে আছে। আমরা দেওয়ার পরও প্রশাসন থেকে কোনো ভূমিকা নেওয়া হয় না। কিন্তু আমরা দেখেছি অনেক সাধারণ একজন আওয়ামী লীগের একজন সমর্থন করতেই পারে। আমি যেহেতু শহীদ জিয়ার রাজনীতি করি, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ যারা কোনো অপরাধের সাথে জড়িত না তারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকটা ব্যক্তির শাস্তি হোক, আমি হৃদয় থেকে সেটা বিশ্বাস করি যে তাদের শাস্তি হওয়া উচিত। এবং যারা এই নির্বাচনকে বানচালের চেষ্টা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হবে, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, কোন সাধারণ মানুষকে হয়রানি করবেন না গ্রেফতারের নাম করবেন। অনেক সময় শোনা যায় যে আমাদের নির্দেশ আছে এতজনকে অ্যারেস্ট করতে হবে। এই অ্যারেস্ট করতে যে দেখা যাচ্ছে যে আমার সাথে যার ব্যক্তিগত এনিমিটি আছে, আমি বলছি যে ও জয় বাংলা, ও জয় বাংলা স্লোগান দিয়েছে, এই টাইপের কথা বলে যাতে আপনাদেরকে কেউ ভুলভ্রান্তি না করতে পারে। একটা অভিযোগ পেলে আমার অনুরোধ, আপনারা আপনাদের গোয়েন্দা এবং আপনাদের নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টা সঠিক কিনা সেটা দেখে নেবেন। এই যুগে কেউ কিন্তু একটা অপকর্ম করলে প্রত্যেকেই সাংবাদিক, আমরা এখানে আছি, সবারই স্মার্টফোন আছে, সবাই সবকিছু ধারণ করে, এখানে কিন্তু গোপন করার কিছু নেই। এই জন্য আমার যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আগামী নির্বাচনকে অর্থময় এবং আমি মনে করি যে একটা উৎসবমুখর করার জন্য সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সাথে সাথে সমস্ত অপরাধীকেও গ্রেফতার করতে হবে যারা এই নির্বাচনকে বানচাল করতে চায়। আর আরেকটি বিষয় আমাদের শঙ্কর বাবু বলেছেন, আমাদের মাইনর কমিউনিটি তাদের নিরাপত্তাটাও নিশ্চিত করতে হবে এবং কেউ যাতে ধর্মকে ব্যবহার করে অপব্যাখ্যা করে আমাদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ সহকারে এবং আমাদের সকলের মৌলিক অধিকার লঙ্ঘিত না করতে পারে এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকল। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান আকর্ষণ আমাদের এসপি সাহেব, আপনার এই মুহূর্তে যেটা বলছেন সেটা স্মরণে রেখেই আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলেই শেষ করব। এখানে উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়া 4 আসনের সম্মানিত নির্বাচনের যারা ক্যান্ডিডেট হয়েছেন সেই সমস্ত প্রার্থী ভাইয়েরা, এখানে উপস্থিত আছেন উকঠা কুমারখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা, সকলকেই আমি সালাম জানাচ্ছি। আমি একটু বলি, সেটা হলো আমার উপলব্ধি যে খোকসা কুমারখালী একটা ঐতিহ্যবাহী জায়গা। বহুদিন যাবৎ এই এলাকায় আমরা যারা বসবাস করি সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে আমরা একসাথে বসবাস করি, সেটা নির্বাচন হোক, নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক। তো আমি আশা করব অতীতের ঐতিহ্য বজায় রেখে আমার এই খোকসা কুমারখালী এই আসনে ইনশাআল্লাহ আমরা সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে সকল প্রার্থী একসাথে বসে আমরা কাজ করতে পারবো। এতে কোনো অবিশ্বাস আমার নাই, আমি এটা বিশ্বাস করি। পাশাপাশি সাধারণ ভোটাররা যেটা আমাদের কাছে চায়, সাধারণ ভোটারদের যেটা অনুভূতি, যেটা আকুতি, সেটা হলো আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দেব। এই পরিস্থিতিটা শুধু একটু নিশ্চিত করতে হবে। আমরা কোনো জাল ভোট হোক কোনো ভোট কেন্দ্রে, এটা আমরা চাই না। যার ভোট সে নিজে দেবে, যাকে খুশি তাকে দেবে, এই প্রত্যয়টা, এই বিশ্বাসটা ভোটারদের মনে যাতে তৈরি হয়, আমি প্রশাসনের মাধ্যমে আহ্বান জানাবো। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সকল
নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, আপনাদের অনেক ওয়ার্ক, অনেক কাজ, এখন ক্যাম্পিং করবেন আপনারা। মানুষের মনে শুধু এই ধারণাটা আপনারা সম্মিলিতভাবে দেওয়ার চেষ্টা করেন যে অবশ্যই আপনি ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার ভোটটা আপনি দিতে পারবেন, যাকে খুশি তাকে দেবেন। আর একটা বিষয় হলো আইন শৃঙ্খলা চলমান যে পরিস্থিতি, আমার খোকসা উপজেলায় দৃশ্যমান কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমাদের ওসি সাহেবের নেতৃত্বে মোটামুটি ভালো পরিস্থিতিতে আছি আমরা। ভিতরগত যে সমস্যাটা আছে, যে আমার আমজাদ ভাই একটু আগেই আপনাকে বললো, আমিও ছিলাম, আপনার তো জানা আছে সব কিছুই। আপনারা এটা একটু দেখেন, এখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হোক এটা আমরা চাই না। একটা শান্তি শৃঙ্খলা পরিস্থিতির মাধ্যমে সর্বোত্তমভাবে ভোটটা সম্পন্ন করা যায়, যাতে আমরা আপনারা সবাই মিলে সেই কাজটা যাতে করতে পারি, আপনাদের সেই প্রচেষ্টাটাই সকলের কাছে কামনা করি। মাদক দ্রব্যের বিষয়ে যেটা বলছেন, আমি ওই বিষয়ে রিপিট করবো না, শুধু বলবো এটা সম্পর্কে আপনার প্রশাসন অবহিত। আপনার প্রশাসন যদি ইচ্ছা করে 1 ঘন্টার মধ্যে খোকসা কুমারখালী থেকে মাদক উদ্ধার করবো, পারে। এই ব্যবস্থাটা আপনার নিতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে। অন্যান্য ক্ষেত্রেও একই অবস্থা, কোথায় ক্রিমিনাল আছে, কে ক্রিমিনাল, সব আপনার নগদার্পণে, আপনার বাহিনীর নগদার্পণে। আপনারা এটা করলে, আন্তরিকভাবে চেষ্টা করলে এটা সম্ভব। দেশের জনগণ তো এটা চায়, জনগণ তো আপনাদের সাপোর্ট দেবে, এটাকে জনগণ তো আপনাদেরকে বাধা দিবে না, আপনাদেরকে উৎসাহিত করবে, যে কোনো সহযোগিতা করবে আপনারা যদি ভালো কাজ করেন। ধন্যবাদ সকলকে। আমার কাছে যে জিনিসটার জন্য আমি দাঁড়িয়েছি, যে বয়স অনেক কম আমার, আমি 2টা নির্বাচন, জাতীয় নির্বাচনে এসেছিলাম, অবশ্য বোঝার সময় পেয়েছিলাম। জাতীয় নির্বাচনটা ছিল একটি মানুষের, যেমন বিভিন্ন সময় মুসলিম অমুসলিম যেমন উৎসব মুখর, যেমন ঈদ পূজা এরকম কিছু উৎসব মুখর সব ধর্মের, এরকম আমার মনে হতো যে এই জাতীয়টা নির্বাচন ছিল একটি উৎসব মুখর। কিন্তু সেই উৎসব মুখরের সেই আনন্দটাকে জাতির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এই ফ্যাসিবাদী সরকার। আমি স্মরণ করতে চাই, এই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যেই ভাইয়েরা, যেই ছাত্র জনতা জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উত্তম মাকাম দান করেন। শ্রদ্ধা জানাই যারা এখন অসুস্থ রয়েছে, আল্লাহ যেন তার পরিবার এবং অসুস্থ মানুষকে যেন আল্লাহ আগামী দিনে হায়াতের তাইবা বৃদ্ধি করে দেন। আমরা সেই ফ্যাসিবাদী জবরদখল থেকে ফিরে এসেছি। আমরা আপনাদের কাছে একটি দাবি, আজকেও নির্বাচনে আমি গণসংযোগে ছিলাম, এখনো মানুষের মধ্যে জানি না অবস্থা আমার কাছে মনে হয় না এরকম আশঙ্কাজনক, কিন্তু মানুষের মনে এখনো আশঙ্কাজনক অবস্থা এখনো বিরাজ করছে। আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে খোকসা কুমারখালী, আমি অন্য জায়গায় দেখেছি, খোকসা কুমারখালী অবস্থান আমাদের আন্তরিকতার জায়গা থেকে যথেষ্ট সিম্পিতি আছে, আমরা এই সিম্পিতি বজায় রেখেই যেন নির্বাচন পার করতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে এই মাদকের বিষয়টা যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রশাসনিক একজন ব্যক্তির সহযোগিতা হবে না। আমি একটি মাদক বিরোধীর একজন, আমি সেনানায়ক মনে করি। আমার এলাকায় মাদক ছিল, মাদকের সয়লাভ ছিল, আমি আমার জনগণ, আমার এলাকার জনগোষ্ঠী নিয়ে ওই এলাকায় মাদক উৎসব করে ফেলেছি ইনশাআল্লাহ। মাদক বিক্রি হচ্ছে, কিন্তু আমার এলাকায় মাদকের কোনো গন্ধ থাকলে তাকে ছাড়া হবে না। আমরা এই পরিকল্পনা নিয়ে আগাইছি, আপনারা সহযোগিতা করবেন। আপনার স্থানীয়ভাবেও এরকম সার্বিক সহযোগিতায় এই মাদকের সয়লাভ দূর হবে। মাদকই সকল অপপ্রচেষ্টা, পরিবেশ নষ্ট করে একটি মাধ্যম, মাদকের মাধ্যমে মানুষ সর্বপরিবার অবস্থান করে। আমি আশা রাখি আজকে যে অবস্থা এসেছি, এই আমার মতো গোনাগার এই ক্ষুদ্র কথায় আমি মনে করি আমরা যেন সেই আনন্দ ঘন মুহূর্ত নিয়ে আমরা নির্বাচনের ময়দানে যেতে পারি, সেই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আমা তাফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সকলেই বিদ্যমান আইন শৃঙ্খলা বিষয়ে অনেক পরামর্শ দিয়েছে। আমার কুমারখালী যেহেতু আমি দায়িত্বশীল, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গণসংযোগে যাচ্ছি, আমাদের আসতে অনেক সময় দেখা যায় নির্বাচনে কাজ করতে অনেক সময় রাত হয়ে যায়। তো আমি একটা শঙ্কার মধ্যে আছি, আসলে আমাদের জানের নিরাপত্তাহীনতা আমরা ভুগছি। বিশেষ করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, গত কয়েকদিন পূর্বে কুমারখালী কাজীপাড়া, যেটা একটা উল্লেখযোগ্য একটা জায়গা, এই স্পট থেকে কয়েকদিন পূর্বে আমার এক ভাইয়ের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আমরা বিভিন্ন সময় মাঠে ঘাটে কাজ করছি, নির্বাচনে কাজ করছি, অথচ মাগরিবের পরে মুফতি আজিমউদ্দিন আমার এক ভাইয়ের কাছ থেকে মাগরিবের পরে মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। এটা আমি মনে করি কুমারখালী প্রশাসন যারা রয়েছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি কঠোর হন, কারণ প্রশাসন যদি কঠোর হয় অটোমেটিক এগুলো আমি মনে করি বন্ধ হয়ে যাবে, নাকি বলেন? এই জন্য আমি প্রশাসনকে আরও কঠোর ভূমিকা অনুরোধ করছি ভূমিকা নেবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে সকলেই আইন শৃঙ্খলা বিষয়ে বলেছেন। আর একটা বিষয়, গণভোট। এখানে অনেকেই গণভোটের ব্যাপারে অনেক কেউ বলেননি, বিশেষ করে গণভোট
হা দিলে কি লাভ, হা না দিলে কি লাভ, এই ব্যাপারে কিন্তু আমরা অনেকেই বলি নাই। বিশেষ করে আমি এই গণভোটের ব্যাপারে এসপি মহোদয়কে বলবো, গণভোটের বিষয়ে মানুষকে সজাগ করার জন্য, গণজোয়ার তৈরি করার জন্য বিভিন্ন পাড়া মহল্লায় স্ক্রিনের মাধ্যমে, বড় পর্দার মাধ্যমে গণভোট দিলে কি লাভ, না দিলে কি ক্ষতি, এই ব্যাপারে অনেক মা বোনরাও এ ব্যাপারে কিছুই জানে না। বিশেষ করে আমি গতকালকে আমাকে একজন জিজ্ঞাসা করছে, ভাই সে কিন্তু রাজনীতিবিদ, গণভোট হা দিলে কি লাভ এটা সেও বলতে পারে না। এই জন্য আমি মনে করছি গণভোট সম্পর্কে অনেক মা বোনরা এই ব্যাপারে অনেক জানার অভাব রয়েছে। এটাকে সচেতন করতে হলে আমার মনে হয় পাড়া মহল্লায়, প্রত্যেকটা পাড়া মহল্লায় এই বড় স্ক্রিনের মাধ্যমে, বড় পর্দার মাধ্যমে গণভোটের বিষয়ে বেশি আরো জোরদার দেওয়া দরকার আমি মনে করি। এই জন্য এখানে যারা রয়েছেন আমি উদাত্ত আহ্বান জানাবো গণভোটের ব্যাপারে জনসাধারণকে জানানোর জন্য আরো বেশি পদক্ষেপ নেওয়া দরকার আমার মনে হয়। না হলে আসলে গণভোট এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। আমরা দেখতে পাচ্ছি গণভোটের ব্যাপারে অনেকটাই নিরুৎসাহিত করা হচ্ছে অনেক জায়গা থেকে। এই জন্য আমি ওদের আহ্বান জানাবো এই গণভোটের ব্যাপারে সাধারণ জনগণকে বিশেষভাবে যেন জনসাধারণের ব্যাপারে জানানো প্রয়োজন আমি মনে করছি। আর বিশেষ করে যেহেতু নির্বাচন একেবারে সন্নিকটে চলে আসছে, নির্বাচনের ব্যাপারে প্রশাসন যদি কঠোর হয় তাহলে আমাদের কাজ করতে অনেক ভালো লাগবে। বিশেষ করে আমরা চাই, আমরা যেহেতু দীর্ঘদিন ভোটের মাঠে যেতে পারি নাই, সকলের মনে যারা নবীন ভোটার আছে তারা ভোটের যে একটা মজা, এটা কিন্তু অনেক থেকে তারা থেকে ভোট থেকে বঞ্চিত। এই জন্য সামনে যে নির্বাচন আসছে আমি মনে করি ঈদের আনন্দ যেরকম আমরা উপভোগ করি, এই সামনে নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে আমরা ইনশাল্লাহ এই কুমারখালী ফুকসার মাঠেতে ইনশাল্লাহ আমরা সকলেই ঈদের মাঠে যেভাবে মানে গলায় কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ উৎফুল্লভাবে আমরা ঈদের মাঠে যাই, ঠিক তেমনিভাবে এই জাতীয় নির্বাচন ইনশাল্লাহ আগামী 12 তারিখে আমরা ইনশাল্লাহ ঈদের আনন্দ উৎসবে সকলে ভোটের মাঠে যেতে পারি, সকলে মনে প্রাণে ভোট দিয়ে আসতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। বিশেষ করে এসপি মহোদয়কে আমি বলবো, আপনি যদি একটু কঠোর হন ইনশাল্লাহ আমাদের কুমারখালী ফুকসা আরো ইনশাল্লাহ আইন শৃঙ্খলা আর অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। গতিতে নির্বাচনে যাবে এবং আনন্দমুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা যে জনগণের এই দেশের মালিক সেটা প্রমাণিত হবে। আর আজকে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী যারা বলেছেন তারা আশঙ্কার কথা বলেছেন। এই বিগত 17 বছর স্বৈরাচারী শাসনের কারণে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু ছিল না। মানুষ বিচার সবচাইতে যেখানে নির্ভরযোগ্য জায়গা বিচারালয়, সেখানেও বিচার পায়নি, যার ফলে আমাদের সর্বস্তরের মানুষের মনে বিচারহীনতা এবং প্রশাসনের যে একমুখী আচরণ, এই আচরণের জন্য আস্থাহীনতাই প্রকাশ পেয়েছে। এবং যে সমস্ত অপরাধের কথা, সন্ত্রাসীদের এবং মাদকের প্রভাবের কথা বলেছে, এটা সব সময় ছিল, তবে এখন একটু বেড়ে গিয়েছে এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার এত বড় আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতনের পরে, এই বিজয়ের পরে এই দেশকে পরিচালনা করবার জন্য প্রশাসনের যে জাতীয় অংশগ্রহণ ভূমিকা দরকার ছিল, এই তত্ত্বাবধায়ক সরকার অনেক ক্ষেত্রেই ওনারা কামিয়াব হয়েছেন, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে হয় নাই। তার কারণ বিগত দিনে পুলিশ বাহিনীর যে পেশাগত যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে একটি দলের পক্ষে হয়ে কাজ করার প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাহীনতার কারণেই এইগুলো হয়েছে। আমরা এখন মনে করব, আমরা এখানে আশা করব যে আমাদের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন নিরপেক্ষভাবে এই মাদকের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে একটি কার্যকর ভূমিকা পালন করবে। এবং আমরা আশা করব এবং আমরা জাতীয় আশা করে যে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। এই শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের বিভিন্ন সমস্যা সমাধান একমাত্র রাজনৈতিক সরকারের মাধ্যমে হতে পারে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যে দলকে বেছে নেবে, সেই দলের যে সরকার গঠিত হবে, জনগণের সরকার, সেই সরকার আসার পরে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সেই কারণে আমরা এই নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, প্রশাসন, সিভিল প্রশাসন
পুলিশ প্রশাসনের কাছে আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করে এই নির্বাচনটা যাতে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। আর আরেকটা কথা, পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করতে পারি, কিন্তু আমাদেরও একটি ভূমিকা আছে। যারা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমি আশা করব যে আপনারা যারা প্রার্থী আছেন, যারা সমর্থন আছেন, রাজনৈতিক দলের নেতাকর্মী আছেন, আমাদের আচরণের মধ্যে দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে। আমরা এই তো 20 তারিখের পরে আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবো। আমরা যেন নিজেরা কোনো সমস্যার সৃষ্টি না করি। আমরা জনগণকে আমাদের নীতি এবং কর্মসূচি জনগণের সামনে তুলে ধরে আমরা তাদেরকে আমাদের পতাকা তলে নিয়ে এসে আমরা তাদের ভোট নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা যেন উস্কানিমূলক কোনো বক্তব্য না দিই, আমরা যেন এমন কোনো আচরণ না করি যেটা আমাদের মধ্যে, আমাদের জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। অতএব আমাদের দায়িত্বটা সম্পর্কে রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যেও যেন শুধু পুলিশ প্রশাসনের উপরে, সিভিল প্রশাসনের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়ে আমরা যেন ভালো না সাজি। আমাদের যে সমাজের আমরা যে স্টেক হোল্ডার, আমাদের যে একটা দায়িত্ব আছে, আমাদের কোথাও যে জনগণ চলে, এটাও যেন আমরা প্রমাণ করি। এটাও আমাদের আজকে যারা উপস্থিত আছেন প্রার্থীবৃন্দ এবং আমাদের রাজনৈতিক দলের কর্মীবৃন্দ, আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কেও আমরা যেন সজাগ থাকি। এই বলে আমরা প্রশাসনের কাছে কোনো পক্ষপাতিত্ব চাই না, আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ ভূমিকা চাই। আমি সাদির সাহেব একটা কথা বলেছেন, আমার কথাটাও তাই, যে আমার একজনের সাথে আমি একটা অভিযোগ দিতে পারি, কিন্তু ওই অভিযোগটা, আমার অভিযোগটাই বাক্য না। আমার পুলিশ প্রশাসন হোক, সিভিল প্রশাসন হোক, আমার এই অভিযোগটা তদন্ত না করে সাথে সাথে ব্যবস্থা নিলে এখানেও একটা ঘাটতি থেকে যাবে। আমি অথবা যে কোনো রাজনৈতিক দলের অথবা যে কোনো ব্যক্তি আপনাদের কাছে কোনো অভিযোগ দিলে সেটাকে আপনারা যথাযথ তদন্ত করে আপনারা ব্যবস্থা নেবেন, এই আশা এবং এই অনুরোধ করি। আর আরেকটা কথা বলি যে আসলে সন্ত্রাসটা একটু বেড়ে গেছে। এই সন্ত্রাস সম্পর্কে, কারা সন্ত্রাস করে, যারা কারা আর্মস নিয়ে ঘোরে, এটা সম্পর্কে পুলিশের আপনার সমস্ত তথ্য পুলিশের কাছে আছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে আমরা চাইবো যে এই নির্বাচনের কয়দিন নির্বাচন যেন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারে, তাদের ইচ্ছা মতো নেতা নির্বাচন করতে পারে, তাদের প্রতিনিধি নির্বাচন করে, সেইটা আপনারা ইনশিওর করবেন। এবং আপনারা এই সন্ত্রাসের যেন তাদের এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রভাবিত না করতে পারে, তাদেরকে যেন ভয় দেখাতে না পারে, এই ব্যাপারে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। এইটা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সব বক্তব্য এখানে হয়ে গেছে, আর কিছুই নাই, দীর্ঘক্ষণ শুনছি। আমি শুধু একটি কথাই বলবো, সেটা হচ্ছে ৭১ সালে আমার বাবারা মুক্তিযোদ্ধা করেছিলেন, স্বাধীনতা হয়েছিল। সেই মুক্তিযোদ্ধা, আমরা ছিলাম শিশু মুক্তিযোদ্ধা। ২৪শে জুলাই আমার সন্তানরা মুক্তিযোদ্ধা আন্দোলন করেছে, আমরা পিতা হিসাবে সহ-মুক্তিযোদ্ধা। ছাত্র এবং সকল জনতা, সকল রাজনৈতিক বিন্দু শুধু ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে ২৪শে জুলাই এই আন্দোলনের বিপ্লব হয়েছে, যার বিনিময়ে গত ১৭ বছর পর আমাদের নাগরিক অধিকার থাকার পরেও এই অডিটোরিয়ামে এইরকম কোন প্রোগ্রামে আসার সৌভাগ্য আমাদের হয় নাই। শুধু হয়েছে ২৪শে জুলাই যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে, তাদের কারণে আজকে এখানে আমাদের আসার সৌভাগ্য হয়েছে এবং কথা বলার সৌভাগ্য হয়েছে। এই জন্য মহান আব্দুল আলমীর কাছে শুকরিয়া আদায় করি কোটি কোটি, এবং যারা শহীদ হয়েছে ২৪শে জুলাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ৩০,০০০ ছাত্র জনতা যাদের বন্ধুত্ব, তাদের সুস্থতা কামনা করি। এবং ৭১ সালে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি একটি বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আশা নিয়ে ৭১ সালে স্বাধীনতা হয়েছিল ৫৪ বছর, সেই আশা পূরণ হয় নাই। ২৪শে জুলাই
যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সবার ঐক্যমত্যে যে বিপ্লব ঘটেছে, আমি মনে করি আমার অভিজ্ঞতায় এখনো আমরা পুরোপুরি সেই জায়গা পৌঁছাতে পারি নাই। সেই জন্য শুধু পুলিশ প্রশাসন না, শুধু সিভিল প্রশাসন না, আমরা যারা দায়িত্বশীল আছি, যারা রাজনীতিবিদ, এমপি সহ যারা আছে, প্রত্যেকের এই দেশের দায়িত্ব নিতে হবে, যাতে আমরা এই 17 বছরের মতো এই দেশে আর কোনোদিন সেই ফ্যাসিস্ট সরকার না আসতে পারে। আপনারা শুনলে অনেকে অবাক হবেন, সেদিন একটা পত্রিকায় দেখলাম যে জুলাই যোদ্ধা যে পুলিশ গুলি করছে 46টা গুলি, তার তদন্তের জন্য সেই পুলিশের উপর দায়িত্ব পড়ছে। যে সুরভি 24শে জুলাই আমাদের মেয়েদের ভিতরে আইকন, তাকে 17 বছর বয়স, তাকে একজন পুলিশ 21 বছর তার বয়স বানায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমাদের মতো কেউ না কেউ সেটা করিয়েছে, শুধু যে পুলিশ নাই তা না, আমরাই কেউ না কেউ আছি। এখনো দেখা গেল কুমারখালী খোকসার 4-5 জন বাদে পালাতো, আর যারা সন্ত্রাস অনেকেই জানেন তারা কিন্তু সবাই আছে। এখনো কোন প্রশাসন, সিভিল প্রশাসন গেলে আমরা যেটা আশা করতাম যে সমস্ত মানুষ সে অধিকার পাবে। আমি মনে করি আমার পরে অনেকে খারাপ চোখে দেখতে পারে, আমরা চাই, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং জুলাই যোদ্ধাও আমি চাই যে এই দেশের মানুষ প্রত্যেকে যে স্বাধীনতা অর্জন হয়েছে 71 সালে 24শে জুলাই, সবাই সে অধিকার পাবে। আমরা অনেক অফিসিয়ালি দেখি, অনেকে তাচ্ছিল্য হিসেবে দেখি, আমার মতো অনেকে বলতে পারবো, হয়তো অনেকে বলতে চাচ্ছে না। আমরা চাই এই 24শে জুলাইয়ের পরে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং সমস্ত সাবেক এমপি সহ সমস্ত মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ইনশাআল্লাহ অবশ্যই ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন হবে। এবং সেই সাথে আমরা চাই যেন এই দেশের মানুষ আর কখনো ফ্যাসিস্ট দ্বারা আর কোনো অত্যাচার দ্বারা অত্যাচারিত না হয়। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি এটা আজকের এই অনুষ্ঠানে পুলিশ প্রশাসন, সাবেক এমপি মহোদয়, যারা প্রার্থী আছেন, সমস্ত ছেলের কাছে আশা করি যে যারা ফ্যাসিস্ট আছে, কুমারখালী, বক্সার, কুষ্টিয়া, তারা যেন অবশ্যই আইনের আওতায় তারা যেন শাস্তি পায় এবং এই নির্বাচনে তারা কোনোভাবে বিঘ্ন সৃষ্টি করাইতে না পারে। আজকের এই মত বিনিময় সভাতে আমি যেটা উল্লেখযোগ্য একটা পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনার পোলিং এজেন্ট, পোলিং এবং প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার যারাই সিলেক্ট হচ্ছে, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত কিনা এর কিন্তু একটা তালিকা স্পষ্ট হওয়ার দরকার। ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময়ে যারা এখনো রাজনৈতিক পদধারী, অনেকেই কিন্তু এই পোলিং বা প্রিজাইডিং এর মধ্যে থাকলে কিন্তু নির্বাচন অবশ্যই প্রভাবমুক্ত হবে না। এই বিষয়টা অবশ্যই আমাদের কাছে এই তালিকাটা আপনারা দিবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। আর আসলে সময় একেবারেই সংকীর্ণ, আমি এই শুধুমাত্র এই একটা পয়েন্ট উল্লেখ করছি। আর একটা কথা বলি, গত কয়েকদিন আগে, হয়তো 1.5 সপ্তাহ বা 15 দিন হবে, কুমারখালীতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ওখানে ডিজে পার্টি করে ওরা, মানে এত লাউডলি সাউন্ড সিস্টেম ব্যবহার হয়। ওই দিনে ওসি সাহেব 5 বার চেষ্টা করেও বন্ধ করতে পারে নাই, শুধু রাজনৈতিক প্রভাবের কারণে। আপনারা এই বিষয়গুলো একটু নলেজে নেবেন। এখনই যদি এই অবস্থায় নির্বাচনের দিনে কি হতে পারে, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা প্রশাসন যেন সেইভাবে কঠোর ভূমিকায় থাকে। আপনি এসপি মহোদয়, আপনি নতুন এসেছেন, তো এখানকার আমাদের সব থেকে বড় সমস্যা যেটা ফিল হচ্ছে, আমরা মনে করছি কুষ্টিয়া রাজবাড়িতে মহাসড়কটা, ছোট করে একজন বলেছে, তারপর আমি বলি, আপনি একটু তথ্য নিয়ে দেখেন যে গত 1 বছরে এখানে কতগুলা ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটেছে। এখানে রাজনৈতিক ব্যক্তি সহ ব্যবসায়ী সহ বিভিন্ন মানুষ কিন্তু এই সমস্যায় পড়তেছে, বিশেষ করে সন্ধ্যার পরে এবং রাতে। তো এইখানে একটা বিশেষ টিম আসলে কিছুদিনের জন্য হলেও দেওয়া যায় কিনা, এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে নির্বাচন তো ঘনিয়ে এসেছে। খোকসা কুমারখালীতে আমরা যতটুকু দেখেছি যে নির্বাচনের কেন্দ্রের ভেতরে থেকে বড় সমস্যা সৃষ্টি হয় হচ্ছে রাস্তায় এবং নির্বাচনের মাঠে পৌঁছানোর আগে একটি পক্ষ বা একটি গোষ্ঠী যার যেখানে প্রভাব থাকে সে সেখানে প্রভাব খাটানোর চেষ্টা করে। ওই জায়গাটা দয়া করে আপনারা একটু নজর দিবেন। আর আপনাদের 2টা থানার যে বিট অফিসার যারা আছেন, বিভিন্ন জায়গায় আছেন দীর্ঘদিন, আমাদের কাছে আসলে যতটুকু মনে হয়েছে যে নির্বাচনের আগে যদি সুযোগ থাকে এই বিটগুলা চেঞ্জ করা হোক, কারণ ওই মিলেমিশে অনেক কিছু একাকার হয়ে গেছে। এইটা পরিবর্তন হওয়া খুবই জরুরি বলে মনে করছি। আর বিশেষ করে
ওই 5 তারিখের আগে যে সকল আমার সাংবাদিক ভাইরা যারা ছিলেন, ওই আমার সম্পাদক মহোদয় আছেন আব্দুর রাজ্জাক বাচ্চু ভাই, আমাদের সৈয়দ মেহেদি আহমেদ রুমি স্যার আছেন, যার পত্রিকাতে আমরা কাজ করেছি, যে ওখানে আমরা 15 বছর থেকেছি পত্রিকা অফিসে, আমাদেরকে 15 বছরই আপনার পুলিশ ঘিরে রেখেছে। আমরা কিন্তু ওই হাওয়া পত্রিকা অফিস থেকে বের হয়ে কাজ করতে পারি নাই। কিন্তু এখন যারা ওই যে সাংবাদিকতার ছলে যারা রাষ্ট্রের বিভিন্ন ছোট ছোট বিষয়গুলোকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেটা মনে হচ্ছে রাজনৈতিকভাবে মানে একটা ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে, একটার উপরে আর একটা চাপাই দেওয়া হচ্ছে। এতে একটা ঘটনা দেখেছি যে আমাদের মরহুম আরাফাত রহমান গগর সাহেব যিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তাকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেটা অবশ্যই দুঃখজনক, আমরা এটা নিন্দা জানাই। কিন্তু সেইটা আবার নতুন করে এখন তুলে সেই 23 সালের ঘটনা রাজনৈতিক মাঠটাকে নষ্ট করা হচ্ছে। কারা করছে এগুলা? এক শ্রেণীর সাংবাদিকরা। তো কুমারখালীতেও এমন, খোকসাতেও এমন সাংবাদিক আছে, এই যাদেরকে ছাড়া আপনাদের অনেক প্রশাসনের লোকজন, তাদের বিড়ি খাওয়া হয় না, চা খাওয়া হয় না। এগুলো আপনারা দয়া করে বন্ধ করবেন। ধন্যবাদ। আমি 3টা পয়েন্টে কথা বলতে চাই। একটি হচ্ছে, আপনারা জানেন খুকসা এবং কুমারখালী 2টা নদী দ্বারা পরিবেষ্টিত, তার মধ্যে বিশেষ করে পদ্মা নদী, এই নদীতে প্রচুর আমসের কারবার চলে। আরেকটি বিষয় যেটা ওই আমসের আর মাদক, এই মাদকের কিন্তু একটা আইন শৃঙ্খলা অবনতির মূল কারণ। আরেকটি বিষয় হচ্ছে যে 18 সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছে, বিশেষ করে কুমারখালীতে আমরা দেখছি সেই সকল লোকদেরকে আবার প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। এইটা তাদেরকে যদি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়, তাহলে জাতীয় সংসদের নির্বাচন, এই নির্বাচন নিরপেক্ষ কতটুকু হবে এটি সন্দেহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবং আমি মনে করি এদেরকে 18 সালে যারা জাতীয় সংসদ নির্বাচন প্রিসাইডিং অফিসার হয়েছে তাদেরকে বাদ দেওয়া উচিত। পাশাপাশি অনেক প্রার্থী আছে যারা তাদের নির্বাচনী প্রচারণার সময় তাদের নিরাপত্তার অভাব বোধ করতেছেন। অনেকে আবেদন করেছেন গান মঞ্চে, অনেকে আবেদন করেছেন পুলিশ প্রোটেকশনের জন্য। আমি মনে করি যে তাদেরকে গানম্যান বা পুলিশ প্রোটেকশন দেওয়া উচিত নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য। খোকসাতে ওই রকম আছে, তবে কুমারখালীটা আমি তুলে ধরি। আমরা খুব ভীত, কারণ সন্ধ্যার পরে আমাদের সন্ধ্যার পরের থেকে রাত 12টা পর্যন্ত যে সীমিত পুলিশ বা আমাদের যারা আমার পাহারাদার ছাড়া পেট্রোল ডিউটির অবস্থা খুবই খারাপ। আমাদের প্রচুর টাকার মাল থাকে প্রত্যেকটি দোকানে, এবং আমরা যখন 5 তারিখের পরে পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়, পুলিশ থানা থেকে বেরিয়ে নেই, আমরা নিজেরা পাহারা দিয়েছি এবং বেশ কয়েকটা দোকান লুটপাট হয়ে গেছে। আমরা নিজেরা নিজের জীবন দিয়ে হলো আমরা পাহারা দিয়েছি। আমরা চাই পুলিশ প্রশাসন সেই আগের মতো না থেকে তারা যেন বাইরে এসে ব্যবসায়ীদের যান মাল এবং ব্যবসা করার সুযোগ যেন সৃষ্টি করে। আমরা মনে করি আগামী 12 তারিখে জনগণ একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন আশা করছে। যেহেতু বিগত 17 বছরে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, নির্বাচনের নামে তামাশা হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। সেই নির্বাচন থেকে একটা সুষ্ঠু নির্বাচন জাতির একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণে আইন শৃঙ্খলা বাহিনী একটা বিশেষ ভূমিকা আমরা আশা করছি। আমি একটু বলতে চাই যে আপনারা যারা আছেন সবাই নির্যাতনের শিকার, আমরাও নির্যাতনের শিকার। আপনারাও অনেকেই প্রশাসনে পদবি পাননি, কিন্তু জুলাই বিপ্লবের পরে আমরা সেই সুযোগটা এই জনগণ করে দিয়েছে। এই জন্য আপনার সুযোগ হয়েছে। বিগত সরকার আপনাদের যে ইমেজটা নষ্ট করেছে, পুলিশ প্রশাসনের যে ইমেজ নষ্ট হয়েছে, সেই ইমেজ ফিরিয়ে আনার জন্য একটা বড় সুযোগ সামনের 12ই নির্বাচন। আমি মনে করি এই নির্বাচনকে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য যত অর্গান লাগে প্রশাসনের সমস্ত অর্গানকে ব্যবহার করে যাতে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা নির্বাচন আগামীতে আমরা দেখতে পারি, এইটা আমরা আশা করছি। আমি আর একটু বলতে চাই যে
অনেকেই বলেছেন কুষ্টিয়া থানা লুট হয়েছে, সেই থানার অস্ত্রগুলো কালেকশন হয়েছে? হয় নাই। তো এই অস্ত্র তো আছেই। তা আমরা এক ভাই বলেছেন যে অস্ত্র উদ্ধার করতে হবে, না পারলে অস্ত্র যাতে ব্যবহার না হয় সেই ব্যবস্থার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় আমাদের যে ফ্যাসিস্ট সরকারের যারা চিহ্নিত সন্ত্রাসী তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের আমরা ধরতে পারছি না। জনগণ কিন্তু আস্থা হারাচ্ছে। এই আস্থা ফিরানোর জন্য যা কিছু করা দরকার, আমি মনে করি যে এই প্রশাসনের আজকের যে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, এটা জাতির জন্য একটা বড় আকাঙ্ক্ষা। অনেক কিছু নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচন। কাজে এই নির্বাচনটাকে যে কোনো উপায়ে এনিহাও আমাদেরকে ফ্রি ফায়ার করতে হবে, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। এখনো বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে যেয়ে না, তোমাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, এই ধরনের কথাবার্তা কিন্তু সন্ত্রাসীদের কাছ থেকে আমরা আসছে আমাদের কাছে। কাজে সেই কথাগুলো জনগণের আস্থা যাতে ফিরে আসে, আমরা ভোট কেন্দ্রে যাইতে পারবো, এই আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের। আমি বেশি কথা বলতে চাই না। আমি আশা করি যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে উনি আন্তরিক, এই গভর্নমেন্ট আন্তরিক, এবং সেই হিসাবে আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অনুযায়ী যদি আপনারা জানেন যে সব জায়গায় কোথায় কি আছে, এটা আপনাদের নখদর্পণে আছে। আমি আশা করি আগামী নির্বাচন একটা ভালো এবং শান্তিপূর্ণ হবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ